শুভ সন্ধ্যা বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাস নিয়ে। তো তোমরা তো সবাই জানো যে জিডি এক্সাম আসতে চলেছে, তো সেখানে হিন্দি গ্রামারের একটা পার্ট সমাস। তো সমাস থেকে কোশ্চেন অবশ্যই আসে, অনেকগুলোই আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তো চলো আজকে দেখতে থাকো সমাস। তো সবার ফার্স্টে দেখো সমাসের সংজ্ঞা। तो देखो कि समास दो शब्द के मेल से बना है। दो शब्द के मेल से बना है सम। सम হচ্ছে সংক্ষিপ্ত রূপ যেটা, প্লাস আশ। আশ হচ্ছে কথন, মানে মূল কথা যেটা সেটা। जिसका अर्थ होना है সংক্ষিপ্তিকরণ করনা, যেটার অর্থ সংক্ষিপ্তিকরণ করনা। তারপর হচ্ছে দেখো সংজ্ঞা কি বলা আছে। जब दो या दो से अधिक शब्द के परस्पर संबंध के मेल से नए सार्थक शब्द का निर्माण होता है तो उसे समास कहते हैं। আর যখন দু দু থেকে দু বা দুয়ের অধিক শব্দ পরস্পর একসাথে মিলে একটা নতুন সার্থক শব্দ তৈরি হয় তখন তাকে সমাস বলে। समास के नियमों के द्वारा निर्मित पद समस्त पद या सामासिक पद कहलाता है। মানে সমাসের যে নিয়ম, তার যে নির্মিত পদ আছে সেটা সমস্ত পদ বা সামাসিক পদ বলা হয়। समास विग्रह सामासिक शब्द के बीच के संबंध को स्पष्ट करना समास विग्रह कहलाता है। মানে সমাস বিগ্রহ কাকে বলে? সামাসিক যে শব্দের মধ্যখানে যে সম্বন্ধ আছে সেটা স্পষ্ট করে যে তাকে সমাস বিগ্রহ বলা হয়। অন্য শব্দ যেমন কিছু সামাসিক পদকে सभी पद को अलग अलग किए जाने की प्रक्रिया समास विग्रह कहते हैं। মানে কোনো সামাসিক পদের সব পদগুলোকে মানে আলাদা আলাদা করে বোঝায় যে প্রক্রিয়ায় তাকেই বলে সমাস বিগ্রহ। যেমন দেখো, जैसे চরণ কমল का विग्रह है कमल के समान। মানে কমলকে সমান চরণ, কমলকে সমান চরণ মানে চরণকে কোমলের সাথে তুলনা করা হয়েছে, মানে খুব সুন্দর এরকম কিছু, মানে তার চরণটা খুব সুন্দর, মানে কোমল এরকম। তারপরে দেখো নীলকণ্ঠ কা বিগ্রহে নীলা হে যে কণ্ঠ, মানে যে কণ্ঠ নীল তাকেই নীলকণ্ঠ বলা হয়। ইয়া নীলা হে কণ্ঠ জিসকা, মানে যার কণ্ঠ নীল তাকেই নীলকণ্ঠ বলা হয়। তারপরে দেখো সমাসকে প্রায় দো পদ পূর্বপদ, মানে প্রথম পদটাকে পূর্বপদ বলে, তথা উত্তরপদ মানে শেষে যে পদটা থাকে তাকে হচ্ছে উত্তরপদ বলা হয়। যেমন প্রতিদিন হচ্ছে প্রতিটা পূর্বপদ, আর দিনটা হচ্ছে उत्तरपद। তারপর দেখো समास प्रक्रिया के द्वारा दो पदों के बीच की विभक्ति का लोप हो जाता है। समास प्रक्रियाয় দুটো পদের মধ্যে যে বিভক্তি থাকে সেটাকেই বলে, মানে সেটাকেই বোঝানোর চেষ্টা করছে। যেমন जैसे दया सागर एक सामासिक पद है जिसका समास विग्रह दया का सागर होगा। इस उदाहरण में दया और सागर इन दो शब्द का परस्पर संबंध बताने वाले का प्रत्यय का लोप हो गया और एक स्वतंत्र शब्द दया सागर बन गया। মানে দয়া কা সাগর মানে কাটাকে তুলে নিয়ে একসঙ্গে দয়াসাগর বানিয়ে দিচ্ছে, তো সেটাই বোঝাতে চাইছে, মানে মেল, দুটো শব্দের মধ্যে যে মেল বন্ধন তৈরি করেছে সেটাই বোঝানোর চেষ্টা করছে। কাটাকে তুলে নিচ্ছে মাঝখান থেকে, মানে দুটো শব্দ দয়া কা সাগর, মানে কাটাকে তুলে নিচ্ছে ভিতর থেকে। তারপরে দেখো সমাসকে প্রকার সমাসকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো সমাসকে মুখ্য ছ প্রকার হনে, সমাসকে মুখ্যত ছ প্রকার হতে হয়, মানে সমাস 6 প্রকার। প্রথম দেখো অব্যয়ীভাব সমাস, তারপরে তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, তারপর হচ্ছে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস আর बहुब्रीहि समास। पद की प्रधानता के अनुसार समास को निम्न भागों में विभक्ति किया गया है। তো দেখো পূর্বপদ প্রধান, কোন সমাসের পূর্বপদ, মানে প্রথম পদটা প্রধান হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের মানে প্রথম পদ পূর্বপদ যেটা বলে সেটা প্রধান।
তারপরে উত্তরপদ প্রধান হচ্ছে মানে শেষের পদটা প্রধান হচ্ছে তৎপুরুষ দ্বিগু কর্মধারয় সমাস। তৎপুরুষ দ্বিগু আর কর্মধারয় সমাসে হচ্ছে উত্তরপদটা প্রধান। তারপরে দুটোই দোনো পদ প্রধান মানে দুটো পদেই প্রধান, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে দুটো পদেই প্রধান। তারপর হচ্ছে দোনো পদ অপ্রধান মানে দুটো পদেই অপ্রধান, মানে দুটো পদের মধ্যে কোনোটাই কাজে লাগে না, অন্য মানে তিসরি কোনো একটা পদ কাজে লাগে, মানে দুটো পদই কোনো কাজে লাগে না, 3 নম্বর কোনো একটা পদ সেটা কাজে লাগে, এরকম সেটাকে বলে বহুব্রীহি সমাস। অন্য তিসরা অর্থ সমান, এই এখানে অন্য তিসরা অর্থ প্রধান মানে এই মানে যে উত্তরপদ পূর্বপদ উত্তরপদ যে দুটো পদ আছে, তো সেই পদ দুটো পদেই অপ্রধান, অন্য একটা পদ প্রধান। তারপর দেখো মানে 1 নম্বরে আছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের মানে সংজ্ঞাটা দেখো, जिस समास में पूर्व पद माने प्रथम पद, जिस समास में पूर्व पद पहला पद अव्यय तथा प्रधान या उपसर्ग हो अव्ययीभाव समास कहलाते हैं। माने যেই সমাসের প্রথম পদ বা পূর্বপদ অব্যয় বা প্রধান তাকেই অব্যয়ীভাব সমাস বলে। অব্যয় वो पद होता है जिसे परिवर्तन नहीं किया जा सकता। বলছে অব্যয় ওই পদটাই যেটাকে পরিবর্তন করা যায় না। वो वाक्य में क्रिया विशेषण का कार्य करता है মানে ওই শব্দটায় বাক্যে ক্রিয়া বিশেষণের কাজ করে। তারপরে দেখো পেহচান কা নিয়ম মানে বোঝার উপায়, তোমরা যে কি এটা অব্যয়ীভাব সমাস সেটা তোমরা কিভাবে বুঝবে দেখো, যাহা বাক্যমে পেহলা পদ আ অনু ভর প্রতি তথা হর আদি हो वह অব্যয়ীভাব সমাস होता है। মানে যেসব শব্দের যেসব বাক্যের মধ্যে মানে যেসব বাক্যের মধ্যে বাক্যের প্রথম পদ যেসব বাক্যের প্রথম পদ আ কিংবা অনু কিংবা ভর প্রতি যথা হর ইত্যাদি মানে আদি ইত্যাদি এইসব বোঝাবে, সেগুলোই হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো দেখো অব্যয়ীভাব সমাসের কিছু মানে উদাহরণ নিচে দেওয়া আছে, এখান থেকে বোঝা যাবে। দেখো পূর্বপদ উত্তরপদ, তো দেখো যথাস্থান সমস্ত পদ মানে সমাস। যথাযুক্ত স্থান এখানে কি আছে যথা, তো যথাযুক্ত যথাস্থান স্থানকে অনুসার, বিগ্রহ দেখো স্থানকে অনুসার যথাস্থান। তারপরে হচ্ছে যথাসময় যথাযুক্ত সময়, তারপরে প্রতিদিন সময়কে অনুসার যথাসময় মানে সময়কে অনুসার। প্রত্যেক দিন মানে প্রতিদিন হচ্ছে প্রত্যেক দিন। তারপরে হচ্ছে প্রতিকূল ইচ্ছাকে বিরুদ্ধ প্রতিকূল মানে হচ্ছে ইচ্ছের বিরুদ্ধে। তারপরে আযুক্ত জীবন সম্পূর্ণ জীবন মানে আজীবন মানে হচ্ছে সম্পূর্ণ জীবন। তারপরে ভরপুর মানে হচ্ছে পুরা ভরকে মানে পুরো ভরা এরকম। ভরপেট হচ্ছে পেট ভরকে মানে পেট পুরোপুরি ভরা এরকম। তারপরে নিঃসন্দেহ দেখো নিঃসন্দেহ এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে অবশ্যই আসে এরকম টাইপের। নিঃযুক্ত সন্দেহ নিঃসন্দেহ ভরযুক্ত পেট এরকম। বিনা সন্দেহকে নিঃসন্দেহ মানে হচ্ছে যাকে কোনো সন্দেহ করা হয় না, নিঃসন্দেহ যেটা বলে বিনা সন্দেহকে। তো এগুলোই আছে। তারপর দেখো তৎপুরুষ সমাস দেখো, जिस समास के उत्तर पद अप्रधान तथा जिस समास में पूर्व पद अप्रधान মানে প্রথম পদটা অপ্রধান তথা উত্তর পদ বাদওয়ালা পদ প্রধান মানে যে সমাসের প্রথম পদটা অপ্রধান আর দ্বিতীয় পদটা মানে শেষ পদটা মানে হচ্ছে প্রধান हो तत्पुरुष समास कहलाता है। इसमें दोनों पदों के बीच कारक का लोप रहता है। মানে এই সমাসের দুটো পদের মাঝখানে কারক কা লোপ रहता है মানে কারক লোপ পায়।
আরেকবার উঠবো যাচ্ছে। তৎপুরুষ সমাসকে ভেদ। তো তৎপুরুষ সমাসকে আবার অনেক কয়টা ভাগে ভাগ করা যায়। তো দেখো, কারক লোপকে আধার पर तथा विभक्तियों के नामों के अनुसार तत्पुरुष समास के छ भेद है। মানে তৎপুরুষ সমাসেরও ছটাই প্রকার, মানে ছটাই ভেদ। তো ফার্স্টে দেখো কি আছে, কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষ যাহা কর্মকারক কি বিভক্তি को का लोप हो। যাহা কর্মকারক কি বিভক্তি, মানে যেটা হচ্ছে কর্মকারকের বিভক্তি কো, কো কা, কো কো কা লোপ হো, মানে এর ভিতর থেকে কো যেটা সেটা বাদ, মানে বাদ যাবে এরকম, মানে লোপ পাবে। তো তারপরে যেই বিগ্রহটা হবে সেটাকেই বলতে চাচ্ছে কর্মতৎপুরুষ। তো দেখো এখানে আছে কিছু উদাহরণ দেখো। মদদাতা, মদ কো দেনেওয়ালা, মদ কো দেনেওয়ালা, মানে যে মদ দেয় তাকে মদদাতা বলে। তারপরে গৃহকট, গৃহকট, গৃহ কো কাটনেওয়ালা, গৃহকে যে কাটে তাকেই গৃহকট বলে। তারপর হচ্ছে গ্রামগত, গ্রাম কো গয়া হুয়া, গ্রামগত মানে গ্রাম থেকে চলে গেছে, গ্রাম থেকে চলে গেছে এরকম কিছু, গ্রাম কো গয়া হুয়া। তারপরে যশ প্রাপ্ত, যশ কো প্রাপ্ত, যশ কো প্রাপ্ত, যশ প্রাপ্ত হচ্ছে যিনি যশকে পেয়ে গেছে এরকম, প্রাপ্ত করেছে এরকম কিছু। তারপরে গ্রন্থকার, গ্রন্থ কো লিখনেওয়ালা, গ্রন্থকার কি গ্রন্থ কো লিখনেওয়ালা, গ্রন্থ কো লিখনেওয়ালা, এখানে মাঝখানে কোডা লোপ পেয়েছে এখানে। মাখন চোর, মাখন কো চুরানেওয়ালা, মাখন চোর হচ্ছে মাখন কো চুরানেওয়ালা, মানে মাখনকে যে চুরি করেছে তাকে মাখন চোর বলে। তারপরে সম্মান প্রাপ্ত, সম্মান কো প্রাপ্ত, মানে সম্মানকে যে প্রাপ্ত করে তাকেই সম্মান প্রাপ্ত বলে। তারপর হচ্ছে স্বর্গগত, স্বর্গকে মানে স্বর্গে স্বর্গগত, স্বর্গে চলে গেছে এরকম কিছু, তো স্বর্গগত বলে। তারপরে গগনচুম্বী, গগন কো চুমনেওয়ালা, গগন কো চুমনেওয়ালা এরকম, গগন কো চুমনেওয়ালা। তারপরে হচ্ছে রথচালক, রথ কো চালানেওয়ালা, রথ কো চালানেওয়ালা, মানে যিনি রথকে চালায় তাকেই রথচালক বলা হয়। তারপরে চিরিমার, চিড়িও কো মারনেওয়ালা, চিরিমার কাকে বলে, যে চিড়িওকে মারনেওয়ালা, মানে চিড়িওকে যে মারে তাকেই চিরিমার বলে। তারপরে जेबक, जेबक तोड़ा, जेब को कतरने वाला, जेब को कतरने वाला, जेब को कतरने वाला। তারপরে দেখো 2 নম্বর আছে করণ তৎপুরুষ, যাহা করণ কারক কি বিভক্তি সে এবং কে দ্বারা কা লোপ হো। কে দ্বারা মানে সে এবং কে দ্বারা, সে এবং কে দ্বারা কা লোপ হো তাকেই বলে, তাকেই করণ তৎপুরুষ বলে। যেমন উদাহরণ দেখো, জন্মজাত, জন্ম সে উৎপন্ন, জন্মজাত মানে জন্ম থেকে উৎপন্ন। তারপরে মুহমাঙ্গা, মুহ সে মাঙ্গা। তারপর হচ্ছে গুণহীন, গুণসেহীন, গুণহীন মানে গুণসেহীন, গুণ মানে গুণ নেই এরকম কিছু। তারপরে শোকাকুল, শোক সে আকুল, মানে শোকে আকুল, শোকাকুল। তারপরে করোনাপূর্ণ, করোনা সে পূর্ণ, করোনা সে পূর্ণ। তারপরে কষ্টসাধ্য, কষ্ট সে সাধ্য, কষ্ট সে সাধ্য। তারপরে সারাহত, সারাহত হচ্ছে সার বা বান সে আহত, মানে সার বা বান সে আহত। তারপরে মন চাহা, মন সে চাহা। ভয়াকুল, ভয় সে আকুল, ভয়াকুল হচ্ছে ভয় সে আকুল। বাল্মীকি রচিত, বাল্মীকি দ্বারা রচিত, বাল্মীকি কি রচিত হচ্ছে বাল্মীকি দ্বারা রচিত, যেটা হচ্ছে রামায়ণ। সুরচিত, সুরচিত হচ্ছে সুরদাস দ্বারা রচিত, সুরচিত একটা গ্রন্থ হয়তো যেটা সুরদাস দ্বারা রচিত, মানে সুরদাস সেটাকে রচনা করেছেন। তারপর দেখো 3 নম্বরে আছে সম্পদান তৎপুরুষ, সম্পদান তৎপুরুষ যাহা সম্পদান কারক কে লিয়ে চিহ্ন কা লোপ हो, কে লিয়ে চিহ্ন কা লোপ हो। যেমন হাতকড়ি, হাতকে লিয়ে করি, হাতকে লিয়ে করি, হাতকড়ি হচ্ছে হাতকে লিয়ে করি মানে হাতের জন্য হাত করি, মানে হাতকে লিয়ে করি। তারপরে সত্যাগ্রহ, সত্যকে লিয়ে আগ্রহ, মানে সত্যাগ্রহ যিনি সত্য, মানে যিনি সত্য বলে এরকম তাকেই সত্যাগ্রহ বলা হয়, সত্যকে লিয়ে আগ্রহ। তারপরে যুদ্ধভূমি, যুদ্ধকে লিয়ে ভূমি, মানে যুদ্ধের জন্য যে ভূমি তাকেই যুদ্ধভূমি বলে। প্রয়োগশালা, প্রয়োগকে লিয়ে শালা,
মানে প্রয়োগশালা হচ্ছে প্রয়োগ কেলিয়ে যে শালা সেটাকেই বলে। রসই ঘর, রসই কেলিয়ে ঘর, রসই কেলিয়ে ঘর মানে রসয়ের জন্য যে ঘর, প্রয়োগের জন্য যে শালা সেটাকেই প্রয়োগশালা বলে। তারপরে যজ্ঞশালা, যজ্ঞ কেলিয়ে শালা মানে যজ্ঞশালা, যেখানে যেই ঘরে মানে যজ্ঞ করা হয় সেটাকেই যজ্ঞশালা বলা হয়। তারপরে দেশ দেশাপর্ণ, দেশ কেলিয়ে অর্পণ, দেশাপর দেশ দেশাপর্ণ দেশার্পণ সরি, দেশাপর্ণ না, দেশার্পণ। দেশার্পণ মানে হচ্ছে দেশকে নিয়ে অর্পণ, যে দেশের জন্য অর্পণ করে তাকেই বলে দেশার্পণ। তারপরে ছাত্রাবাস, ছাত্রকে নিয়ে আবাস মানে ছাত্রের জন্য যে আবাস তাকে ছাত্রাবাস বলে। বিদ্যালয়, বিদ্যাকে নিয়ে আলয়, বিদ্যালয় বিদ্যাকে নিয়ে আলয়, বিদ্যার জন্য যে আলয় তাকেই বিদ্যালয় বলে। তারপরে সভা ভবন, সভাকে নিয়ে ভবন, সভাকে নিয়ে ভবন মানে যেখানে সভা সভা বসে মানে সভা করার জন্য যে ভবন হয় সেটাকেই সভা ভবন বলা হয়। তারপরে দেখো অপাদান তৎপুরুষ, যাহা অপাদান কারক চিহ্ন সে, অপাদান কারক চিহ্ন সে, আলাগ হনে কা ভাব, সে মানে আলাগ হনে ভাব, আলাদা হনে কা ভাব মানে আলাদা হওয়ার ভাব এরকম থাকবে তাকেই অপাদান তৎপুরুষ বলে। যেমন দেখো ধনহীন, ধনসেহীন মানে ধনহীন যার কোনো ধন সম্পদ নেই তাকেই বলে ধনহীন। যেমন তারপরে হচ্ছে ভয়ভীত, ভয়সে ভীত মানে যার ভয় নেই। জন্মান্ধ, জন্মসে অন্ধ মানে জন্ম থেকে যে অন্ধ তাকে জন্মান্ধ বলে। তারপরে ঋণ মুক্ত, ঋণ সে মুক্ত মানে ঋণ থেকে মুক্ত। গুণহীন, গুণ সে হীন, গুণ থেকে হীন মানে গুণের থেকে হীন মানে গুণ যার কোনো গুণ নেই তাকেই গুণহীন বলে। তারপরে হচ্ছে পথভ্রষ্ট, পথ সে ভ্রষ্ট মানে যে পথভ্রষ্ট হয়েছে এরকম মানে পথ হারিয়ে ফেলেছে এরকম। রোগ মুক্ত, রোগ সে মুক্ত মানে রোগ থেকে মুক্তি পেয়েছে। তারপরে দেখো দুরাগত, দুরাগত দূর সে আগত, দুরাগত হচ্ছে মানে দূর থেকে যে এসেছে, দুরাগত দূর সে আগত। জলহীন, জল সে হীন মানে যার কাছে জল নেই মানে জল থাকে না আর কি তার কাছে। পাপ মুক্ত, পাপ সে মুক্ত মানে যে পাপ থেকে মুক্তি পেয়েছে। শোকগ্রস্ত, শোক সে গ্রস্ত মানে যে শোক সবসময় শোকগ্রস্ত মানে তার সবসময় শোক লেগেই আছে এরকম। মদান্ধ, মদান্ধ হচ্ছে মদ সে অন্ধা, মদ সে অন্ধা। তারপরে ধর্মবিরত, ধর্ম সে বিরত মানে যে ধর্ম থেকে বিরত থাকে তাকে ধর্মবিরত বলে। তারপরে রাজদ্রোহ, রাজাসের দ্রোহ, রাজদ্রোহ হচ্ছে রাজাসের দ্রোহ। তারপরে দেখো সম্বন্ধ তৎপুরুষ, যা সম্বন্ধকারক চিহ্ন কা, কা কি কে, কা কি কে, কা কি কে কা লোপ হো যাতা है, কা তারপরে কি তারপরে কে। তো দেখো প্রেম সাগর, প্রেম কা সাগর মানে প্রেমের যে সাগর সেটাকেই বলছে, প্রেমের যে সাগর তাকেই প্রেম সাগর বলে। দিনচর্যা, দিন কি চর্যা, হ্যাঁ। ভারতরত্ন, ভারতরত্ন ভারত কা রত্ন মানে ভারতের রত্ন এরকম। ভূদান, ভূমিকা দান, ভূমিকা দান, ভূ কা দান বা ভূমিকা দান। রাষ্ট্র গৌরব, রাষ্ট্র কা গৌরব মানে রাষ্ট্রের যে গৌরব। তারপরে দেখো পুষ্প বর্ষা, পুষ্প কি বর্ষা, পুষ্প কি বর্ষা। তারপরে উদ্যোগপতি, উদ্যোগ কা পতি। তারপরে দেশ রক্ষা, দেশ কি রক্ষা, দেশ কি রক্ষা মানে যে দেশের রক্ষা করে। তারপরে গৃহস্বামী, গৃহ কা স্বামী, গৃহ কা স্বামী। পরাধীন, দুসরোকে অধীন, পরাধীন হচ্ছে দুসরোকে অধীন মানে যে পরাধীন মানে হচ্ছে যে অন্যের কাছে মানে বন্দি এরকম। অধিকরণ তৎপুরুষ। তারপরে দেখো 6 নম্বর হচ্ছে অধিকরণ তৎপুরুষ। যেমন যাহা অধিকরণ কারক চিহ্ন মে, মে মে বা পর কা লোপ হো যায়, হো তাকে জেসে যেমন, যেমন উদাহরণ দেখো নীতি নিপুণ, নীতি মে নিপুণ মানে নীতিতে নিপুণ যে তাকেই বলে নীতি নিপুণ। তার আত্মবিশ্বাস, আত্মপর বিশ্বাস, আত্মপর বিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস এরকম। ঘুর সবার, ঘুর সবার, ঘোরে পর সবার, ঘোরে পর সবার। গৃহপ্রবেশ, গৃহমে প্রবেশ মানে ঘরের মধ্যে প্রবেশ করা। পর্বতারোহণ, পর্বত পর আরোহণ মানে পর্বতে ওঠা এরকম, পর্বতে চড়া এরকম। জলজ, জল সে জন্মা মানে
জল মে জন্ম মানে যে জলে জন্মায় তাকে জলজ বলে। তারপরে আবৃত্তি, আবৃত্তি হচ্ছে আপ পর বীতি, গ্রামবাস, গ্রামে বাস মানে যে গ্রামে বাস করে তো তাকে গ্রামবাস বলে। নরোত্তম, নরোত্তম হচ্ছে নরমে উত্তম, নরমে উত্তম। তারপরে জলস জলসমাধি, জল সমাধি, জল সমাধি হচ্ছে জলমে সমাধি মানে জলের মধ্যে সমাধি, এরকম জল সমাধি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা তো হচ্ছে প্রথম পার্ট, আর আমি দ্বিতীয় পার্টটাও দেওয়ার চেষ্টা করব ঠিক এইভাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা যদি আরও মানে এরকম আলোচনা চাও, তাহলে প্লিজ আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো হিন্দিতে আরও অনেক অনেক বেশি বেশি দেব, তো টাইম মতোই দেব। তো যদি তোমাদের ভালো লাগে তবে